প্রিয় শিক্ষার্থীরা, তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত বিবিএ অনার্স চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে এটা আমার প্রথম ক্লাস। তোমাদের সাথে আছি আমি জুয়েল কুমার সাহা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আমি তোমাদের যে কোর্সটি নেব সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ চলতি মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ। তোমরা খেয়াল করো, এই কোর্সে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আমাদের যে এই কোর্সে যে প্রশ্ন কাঠামো, ওই প্রশ্ন কাঠামোতে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অংশ থেকে থাকবে 60%, আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অংশ থেকে থাকবে 40%। আমি আবারও বলছি, আমাদের যে এই কোর্সে যে প্রশ্ন কাঠামো, সেই প্রশ্ন কাঠামোতে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অংশ থেকে 60% প্রশ্ন থাকবে আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে 40% প্রশ্ন থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আজ আমরা এই কোর্সের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধনের কি ভূমিকা। এখন আমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয়সমূহ জেনে নেব। প্রথমে আমরা আলোচনা করব চলতি বা কার্যকরী মূলধন কি, তারপর চলতি বা কার্যকরী মূলধনের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, চলতি মূলধনের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো, চলতি মূলধনের উৎস সম্পর্কে জানবো, চলতি মূলধনের উপাদানগুলো সম্পর্কে জানবো, স্থায়ী মূলধন ও চলতি মূলধনের পার্থক্য নিয়ে আলোচনা করব, সর্বোপরি মোট চলতি মূলধন ও কি নিট চলতি মূলধনের পার্থক্য নিয়ে আমরা কি আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব চলতি বা কার্যকরী মূলধন কি। প্রতিষ্ঠানের দৈনন্দিন স্বাভাবিক কার্যাবলী পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে চলতি বা কার্যকরী মূলধন বলে। অর্থাৎ চলতি বা কার্যকরী মূলধন বলতে বিনিয়োগের সেই অংশকে বোঝায় যা ব্যবসার দৈনন্দিন স্বাভাবিক কার্যাবলী পরিচালনায় প্রয়োগ করা হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে স্বাভাবিক কাজ আছে, সেই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রতিনিয়ত তার যে মূলধনের প্রয়োজন হয় সেটি হচ্ছে চলতি বা কার্যকরী মূলধন। এই চলতি মূলধন প্রতিনিয়ত পরিবর্তিত হয় বলে একে পরিবর্তনশীল মূলধনও বলা হয়। মনে রাখতে হবে, প্রতিষ্ঠানের চলতি মূলধন চলতি সম্পত্তি ও চলতি দায় থেকে সৃষ্টি হয়। আমি আবারও বলছি, প্রতিষ্ঠানের চলতি মূলধন চলতি সম্পত্তি ও চলতি দায় থেকে সৃষ্টি হয়। আর এই চলতি সম্পত্তি ও চলতি দায় বলতে কি বোঝায় সেটা আমরা পরে আলোচনা করব। আমাদের আলাদা একটা অংশ আছে, আমরা সেখানে সেটা আলোচনা করব। এখন আমরা দেখে নেব চলতি বা কার্যকরী মূলধনের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মেয়াদ। চলতি মূলধন সাধারণত স্বল্প সময়ের জন্য হয়ে থাকে, অর্থাৎ এটা সর্বোচ্চ 1 বছর বা তারও কম সময়। দ্বিতীয়টা হচ্ছে প্রকারভেদ। চলতি মূলধন সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী চলতি মূলধন এবং আরেকটা হচ্ছে পরিবর্তনশীল চলতি মূলধন। 3 নম্বরে মূলধন পরিবর্তন, অর্থাৎ চলতি মূলধন কিন্তু প্রতিনিয়ত কি পরিবর্তনশীল। আমরা কিন্তু প্রথমেই বলেছি, অর্থাৎ ব্যবসার স্বাভাবিক কার্যক্রম যদি পরিবর্তিত হয় তাহলে কিন্তু এই চলতি মূলধনেরও কি পরিবর্তন হবে। অর্থাৎ ব্যবসার স্বাভাবিক কার্যক্রমে যদি হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে এই চলতি মূলধনেরও কি আমাদের হ্রাস বৃদ্ধি ঘটবে। 4 নম্বর হচ্ছে চলতি সম্পদ ক্রয়। প্রতিষ্ঠানের চলতি সম্পদ ক্রয় করতে এই চলতি মূলধন ব্যবহার করা হয়, আমাদের সেটা মনে রাখতে হবে। 5 নম্বরে স্থায়ী সম্পদ কার্যকর। এই চলতি মূলধন স্থায়ী সম্পদকে সচল রাখার জন্য ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, স্থায়ী সম্পদের মাধ্যমে কোনো কাজও সম্পাদন করতে হলে অবশ্যই এই চলতি মূলধনের কি হবে, প্রয়োজন হবে। 6 নম্বরে নগদের নৈকট্য। আমরা জানি যে প্রতিষ্ঠানের চলতি সম্পদকে কিন্তু খুব সহজেই নগদে রূপান্তর করা যায়। তাহলে এই চলতি সম্পদ কিন্তু নগদের খুব কাছাকাছি কি করে অবস্থান করে। যেমন আমরা বলতে পারি যে আমরা মজুত পণ্য বিক্রি করে যে কোনো সময় কিন্তু নগদ টাকা কি সংস্থান করতে পারি, অথবা যে কোনো বিল ভাঙিয়ে কিন্তু আমরা কি করতে পারি, নগদ টাকা সংস্থান করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে চলতি মূলধন এই নগদের খুব কাছাকাছি অবস্থান করে। 7 নম্বর হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। মনে রাখতে হবে চলতি মূলধন একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটা সবসময় একটা চক্রে আবর্তিত হবে। চলতি মূলধন যে ধারাবাহিক প্রক্রিয়া, এটা আমরা বিস্তারিত আমাদের পরবর্তী অংশে আলোচনা করব। তবুও আমি এখন একটু বলে দিচ্ছি। এখন ধারাবাহিক প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে আমরা সাধারণত কি করি, নগদ অর্থ দিয়ে
মজুত পণ্য ক্রয় করি, আবার সেই উক্ত মজুত পণ্য কিন্তু আমরা কি করি, বাকিতে বিক্রয়ের মাধ্যমে যে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়, সেই প্রাপ্য হিসাব থেকে আবার কি করি, আবার নগদ অর্থ কি করি, আদায় করি। তারপরে আবার সেই নগদ অর্থ দিয়ে আমরা কি আবার মজুত মাল ক্রয় করি। এভাবে কিন্তু চলতেই থাকে। এজন্য চলতি মূলধন হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। 8 নম্বর হচ্ছে তারল্য ও মুনাফা অর্জন ক্ষমতা। প্রতিষ্ঠানের চলতি বা কার্যকরী মূলধন যদি আমাদের একটু বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা ওই চলতি মূলধন দিয়ে প্রতিষ্ঠানের দায় মেটানোর পরে আমরা কিন্তু প্রতিষ্ঠানের যে তারল্য সেটা কিন্তু বজায় রাখতে পারি, এবং সেই তারল্য দিয়ে আমরা বিনিয়োগের মাধ্যমে কিন্তু মুনাফা অর্জন করতে পারি। তাহলে আমরা বলবো যে কাম্য চলতি বা কার্যকরী মূলধনের মাধ্যমে প্রতিষ্ঠানে কিন্তু তারল্য বজায় থাকছে, এবং পাশাপাশি আমাদের মুনাফা অর্জন কিন্তু কি হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। 9 নম্বর হচ্ছে ব্যবসার গতিধারা পরিবর্তন। চলতি মূলধনের পরিমাণ যদি তুলনামূলকভাবে একটু বেশি থাকে, তাহলে কিন্তু আমরা চাইলে আমাদের ব্যবসায়ের যে গতিধারা সেটা কিন্তু আমরা কি করতে পারি, খুব সহজেই পরিবর্তন করে ফেলতে পারি, যেটা আমাদের চলতি বা কার্যকরী মূলধনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 10 নম্বর হচ্ছে দক্ষ পরিচালনা। মনে রাখতে হবে, প্রতিষ্ঠান দক্ষভাবে পরিচালনা করতে আমাদের এই চলতি মূলধন খুবই জরুরি। অর্থাৎ চলতি মূলধন ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের ব্যবস্থাপনার দক্ষতা এবং সুষ্ঠুভাবে কাজ করার যে ক্ষমতা সেটা কি পায়, বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি দক্ষ পরিচালনা চলতি বা কার্যকরী মূলধনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা দেখে নেব চলতি মূলধনের শ্রেণী বিভাগ। চলতি মূলধনকে সাধারণত দুই ভাবে আমাদের ভাগ করা যায়। একটা হচ্ছে ধারণা ভিত্তিক, আর একটা হচ্ছে সময় ভিত্তিক। খেয়াল করে দেখো, প্রথমে আমরা এই ধারণা ভিত্তিক নিয়ে আলোচনা করব। ধারণার ভিত্তিতে চলতি মূলধন কিন্তু দুই প্রকার। প্রথমটা হচ্ছে আমাদের মোট চলতি মূলধন। আমি আবারও বলছি, ধারণার ভিত্তিতে চলতি মূলধন দুই প্রকার। প্রথমটা হচ্ছে মোট চলতি মূলধন। মোট চলতি মূলধন কাকে বলছে দেখো, প্রতিষ্ঠানের সকল চলতি সম্পদের সমষ্টি হলো মোট চলতি মূলধন। আমি আবারও বলছি, প্রতিষ্ঠানের সকল চলতি সম্পদের সমষ্টি হচ্ছে মোট চলতি মূলধন। অর্থাৎ মোট চলতি মূলধন ইকুয়াল টু মোট চলতি সম্পদ। একটা প্রতিষ্ঠানের যত ধরনের চলতি সম্পদ থাকবে সবগুলো সমষ্টি হচ্ছে এই মোট চলতি মূলধন। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর হচ্ছে নিট চলতি মূলধন। প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদ হতে মোট চলতি দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো নিট চলতি মূলধন। এখানে বলাই আছে যে কোন প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদ থেকে আমরা যদি মোট চলতি দায়টা বাদ দিয়ে দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নিট চলতি মূলধন। তাহলে আমাদের ফর্মুলাটা দেখে নাও, নিট চলতি মূলধন ইকুয়াল টু মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। আশা করি বুঝতে পেরেছো। এখন এই নিট চলতি মূলধন কিন্তু আবার দুই ধরনের। একটা হচ্ছে ধনাত্মক নিট চলতি মূলধন। ধনাত্মক নিট চলতি মূলধন বলতে বোঝাচ্ছে এই যে আমরা যে ফর্মুলাটা দেখছি যে নিট চলতি মূলধন ইকুয়াল টু মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। এখানে যদি মোট চলতি সম্পদের পরিমাণ বেশি হয়, আমি আবারও বলছি, যদি মোট চলতি সম্পদের পরিমাণ বেশি হয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক নিট চলতি মূলধন। আর যদি মোট চলতি দায়ের পরিমাণ বেশি হয় তাহলে সেটা হবে ঋণাত্মক নিট চলতি মূলধন। খেয়াল করে দেখো, যদি চলতি সম্পদের পরিমাণ বেশি হয় তাহলে হবে ধনাত্মক নিট চলতি মূলধন, আর মোট চলতি দায়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা হবে ঋণাত্মক নিট চলতি মূলধন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখে নেব আমাদের সময় ভিত্তিক চলতি মূলধনের শ্রেণী বিভাগ। সময়ের ভিত্তিতেও কিন্তু চলতি মূলধন দুই প্রকার। 1 নম্বর হচ্ছে স্থায়ী চলতি মূলধন। প্রতিষ্ঠানের উৎপাদন চালু রাখার জন্য এবং স্থায়ী সম্পদের কার্যকরী ব্যবহারের জন্য চলতি মূলধনের যে অংশ সবসময় হাতে রাখতে হয় তাকেই স্থায়ী চলতি মূলধন বলে। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু বলেছি যে চলতি মূলধন কিন্তু সাধারণত কি পরিবর্তনশীল, এবং এটা চলতি সম্পদের ক্রয়ের ক্ষেত্রে কি করা হয়, সংস্থান করা হয়। কিন্তু এখানে দেখো বলা আছে যে স্থায়ী চলতি মূলধন, অর্থাৎ প্রতিষ্ঠানের উৎপাদন চালু রাখার জন্য এবং স্থায়ী সম্পদ যেগুলো আছে সেগুলোকে সচল রাখার জন্য বা কার্যকরী করার জন্য আমাদের চলতি মূলধনের একটা অংশ সব সময় প্রতিষ্ঠানে কি রেখে দিতে হয়। সেই পরিমাণটাকে আমরা বলবো কি স্থায়ী চলতি মূলধন। অর্থাৎ ন্যূনতম যে পরিমাণ চলতি মূলধন সর্বদা কারবারে কি নিয়োজিত থাকে তাকেই আমরা স্থায়ী চলতি মূলধন বলবো। 2 নম্বর হচ্ছে পরিবর্তনশীল চলতি মূলধন। সময়ের পরিবর্তনের সাথে সাথে যে চলতি মূলধনের পরিবর্তন হয় তাকেই পরিবর্তনশীল চলতি মূলধন বলে। অর্থাৎ আমরা আগেও বলেছি
যে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমাদের চলতি মূলধনের কি হবে, পরিবর্তন হবে। তাহলে সেই মূলধনকে আমরা কি বলবো, পরিবর্তনশীল চলতি মূলধন বলবো। তাছাড়া আমরা জানি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের পণ্যের চাহিদা কিন্তু কি পায়, মানে হ্রাস বৃদ্ধি পায়। তখন এই পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদের চলতি মূলধনের কি হয়, পরিবর্তন হয় বা হ্রাস বৃদ্ধি হয়। এখন এই পরিবর্তনশীল চলতি মূলধন কিন্তু আবার দুই ধরনের। প্রথমটা হচ্ছে ঋতুগত চলতি মূলধন। দেখো, ঋতুগত চাহিদার কারণে অতিরিক্ত যে চলতি মূলধনের প্রয়োজন হয় তাকেই আমরা ঋতুগত চলতি মূলধন বলে। অর্থাৎ আমরা জানি যে আমাদের বিশেষ ঋতুতে আমাদের উৎপাদিত পণ্যের চাহিদা কি পায়, বৃদ্ধি পায়। তখন ওই উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে আমাদের কিন্তু অতিরিক্ত মূলধনের কি হয়, প্রয়োজন হয়। তখন ওই অতিরিক্ত মূলধনকে আমরা ঋতুগত চলতি মূলধন বলবো। যেমন আমরা বলতে পারি আমাদের শীতকালে কিন্তু শীত বস্তুর চাহিদা কি পায়, বৃদ্ধি পায়। তখন আমাদের কিন্তু প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত বিনিয়োগ করতে হয়, তখন সেটাকে আমরা ঋতুগত চলতি মূলধন বলবো। অথবা আমাদের গ্রীষ্মকালে কিন্তু গরম কাপড়ের চাহিদা কিন্তু কি বৃদ্ধি পায়, তখন সেক্ষেত্রে আমরা কি যে অতিরিক্ত বিনিয়োগটা করব বা অতিরিক্ত যে মূলধনের সংস্থান করব সেটা হচ্ছে আমাদের ঋতুগত চলতি মূলধন। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে সাময়িক চলতি মূলধন। সাময়িক মানে দেখেন এখানে বোঝাচ্ছে যে অপ্রত্যাশিত কোনো ঘটনার জন্য যখন স্বল্প সময়ের জন্য যে চলতি মূলধনের প্রয়োজন হয় তাকেই সাময়িক চলতি মূলধন বলে। আমরা জানি যে আমাদের ব্যবসায় অনেক সময় আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটে যেটার জন্য প্রতিষ্ঠান প্রস্তুত থাকে না, তখন যে মূলধনের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের সাময়িক চলতি মূলধন। যেমন আমরা বলতে পারি যে প্রতিষ্ঠান ভাবছে যে ভবিষ্যতে কাঁচামালের দাম বৃদ্ধি পেতে পারে, তখন সে এই আশঙ্কা থেকে সে কি করলো, সে এখন মানে বর্তমানে সে বেশি পরিমাণ কাঁচামাল কি ক্রয় করে রাখলো। তো বেশি পরিমাণ কাঁচামাল ক্রয় করতে গিয়ে তাকে যে অতিরিক্ত মূলধনের প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে আমাদের সাময়িক চলতি মূলধন। আশা করি বুঝতে পেরেছো, বিষয়গুলো অনেক সহজ। এখন আমরা দেখবো চলতি মূলধনের উৎস, অর্থাৎ কোন কোন উৎস থেকে চলতি মূলধন সরবরাহ করা হয়। একটু খেয়াল করো, চলতি মূলধন উৎসকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা দীর্ঘমেয়াদী উৎস আর একটা হচ্ছে কি স্বল্প মেয়াদী উৎস। এই দীর্ঘমেয়াদী উৎস কিন্তু আবার দুই ধরনের, একটা অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বাহ্যিক। আমরা অভ্যন্তরীণ উৎসগুলো দেখে নেই। প্রথমটা সাধারণ সঞ্চিতি, কল্যাণ তহবিল, অবন্টিত মুনাফা, অবচয় সঞ্চিতি এবং লভ্যাংশ সমতা তহবিল। এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী উৎসের অভ্যন্তরীণ কি উৎস। বাহ্যিক হচ্ছে আমাদের কি, আমাদের শেয়ার ইস্যু, ঋণপত্র বিক্রয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ বলতে আমাদের ব্যাংক, বীমা সহ অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলো থেকে আমরা ঋণ নেওয়ার মাধ্যমে কি করতে পারি, এই চলতি মূলধনের সংস্থান করতে পারি। এখন স্বল্পমেয়াদী উৎসগুলো খেয়াল করো। স্বল্পমেয়াদী উৎসে প্রথমে আছে ব্যবসা ঋণ। ব্যবসা ঋণ হচ্ছে ট্রেড ক্রেডিট, অর্থাৎ আমরা জানি যে ব্যবসা ঋণ কিন্তু বাকিতে পণ্য ক্রয় করার ফলে কি হয়, সৃষ্টি হয়। অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের কি সেই পরিমাণ নগদ কিন্তু প্রতিষ্ঠানে থেকে যায়, যার কারণে কিন্তু ওখানে নগদ অর্থের কিন্তু কি হয়, সংস্থান হয়। এই জন্য এই ব্যবসা ঋণটা হচ্ছে আমাদের এই চলতি মূলধনের স্বল্পমেয়াদী উৎস। তারপর হচ্ছে বাণিজ্যিক পত্র। আমরা জানি বাণিজ্যিক পত্র হচ্ছে এক ধরনের ঋণের দলিল, সেটা অবশ্যই জামানতবিহীন হবে। এই বাণিজ্যিক পত্র ইস্যু করার মাধ্যমে কিন্তু আমাদের কোম্পানিগুলো স্বল্প মেয়াদে এই চলতি মূলধন কি সংস্থান করে থাকে। তারপর হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচ আমরা জানি যে প্রতিষ্ঠানে যে খরচগুলো আছে সেগুলো যদি আমরা কিছু সময়ের জন্য স্থগিত রেখে দিই বা কিছু সময়ের জন্য যদি আমরা প্রদান না করি তাহলে কিন্তু সেই পরিমাণ নগদ অর্থ প্রতিষ্ঠানে থেকে যায়। তাহলে কিন্তু সেভাবে এই বকেয়া খরচের মাধ্যমে কিন্তু স্বল্পমেয়াদী উৎস হিসেবে আমরা আমাদের এই চলতি মূলধনের সংস্থান হয়। অর্থাৎ আমরা যে পরিমাণ খরচ আমরা মানে সাময়িকভাবে পরিশোধ করব না সেই পরিমাণ টাকা কিন্তু প্রতিষ্ঠানে থেকে যায়, যার কারণে কি আমাদের এই চলতি মূলধনের কি হয়, সংস্থান হয়। তারপরে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। আমরা স্বল্পমেয়াদে ব্যাংক ঋণের মাধ্যমে কি করতে পারি, চলতি মূলধন সংগ্রহ করতে পারি। পরিচালকদের ঋণ, পরিচালকদের কাছ থেকে ঋণ নেওয়ার মাধ্যমে আমরা করতে পারি। সরকারি ঋণ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ নেওয়ার মাধ্যমে এই চলতি মূলধনের ব্যবস্থা করতে পারি। মহাজন শ্রেণী, আমাদের জানি যে আমাদের গ্রামে কিছু গ্রাম্য মহাজন থাকে, তাদের কাছ থেকে আমরা কি মানে টাকা ধার নেওয়ার মাধ্যমেও কি করতে পারি, চলতি মূলধনের ব্যবস্থা করতে পারি। তারপরে আত্মীয় স্বজন আছে, আমাদের আত্মীয় স্বজন থেকেও আমরা কি ধার নেওয়ার মাধ্যমে আমাদের এই চলতি মূলধনের ব্যবস্থা করতে পারি। তারপর আছে বিভিন্ন বেসরকারি সংস্থা। আমরা বিভিন্ন বেসরকারি সংস্থা আছে, আমাদের ব্র্যাক আছে, গ্রামীণ ব্যাংক আছে, আশা আছে, আরো অনেক বেসরকারি সংস্থা আছে। ওইগুলো থেকে ঋণ নেওয়ার মাধ্যমে আমরা কি এই চলতি মূলধনের ব্যবস্থা করতে পারি। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের চলতি মূলধনের উৎস। আমরা তোমরা সেগুলো ভালোভাবে পড়বে, অনেক
আমার মনে হয় অনেকটা ইজি বিষয়। এখন আমরা আলোচনা করব চলতি মূলধনের উপাদানগুলো নিয়ে। চলতি মূলধনের উপাদানকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ চলতি মূলধনের উপাদান দুই ধরনের, একটা হচ্ছে চলতি সম্পদ, আর হচ্ছে চলতি দায়। আমি আবারও বলছি, চলতি মূলধনের উপাদান দুই ধরনের, একটা হচ্ছে চলতি সম্পদ, আর হচ্ছে চলতি দায়। এখন আমরা শিখে নেব চলতি সম্পদ কোনগুলো, প্রতিষ্ঠানের চলতি সম্পদ কোনগুলো, বা চলতি সম্পদ বলতে আসলে কি বোঝায়। চলতি সম্পদ বলতে বোঝায় যে সকল সম্পত্তি সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য, কম সময়ের মধ্যে নগদতে রূপান্তর করা যায়। আমি আবারও বলছি, যে সকল সম্পত্তি 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদতে রূপান্তর করা যায়, সে সকল সম্পত্তিকেই আমাদের কি চলতি সম্পদ বলে। এখন এই চলতি সম্পদগুলো একটু দেখে নাও। আমাদের চলতি সম্পদ হচ্ছে হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, মজুত পণ্য। মজুত পণ্য বা 3 ধরনের মজুত পণ্য আছে, একটা কাঁচামাল মজুত, একটা অর্ধসমাপ্ত বা তৈরি পণ্যের মজুত, আর একটা তৈরি বা সমাপ্ত পণ্যের মজুত। যেটা তোমরা, তোমাদের একটা কস্ট অ্যাকাউন্টিং কোর্স আছে, ওই কোর্সে তোমরা এগুলো সম্পর্কে ভালো করে জানতে পারবে। তারপর হচ্ছে অগ্রিম খরচ, তারপর হচ্ছে প্রাপ্য বা বকেয়া আয়, তারপর হচ্ছে স্বল্পমেয়াদী বিনিয়োগ। এগুলো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের কি চলতি সম্পদ। এখন চলতি দায়ে চলে আসো। চলতি দায় বলতে কি বোঝায়? চলতি দায় বলতে বোঝায় যে সকল দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদে পরিশোধ করতে হয়। আমি আবারও বলছি, যে সকল দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদে পরিশোধ করতে হয়, সে সকল দায়কে চলতি দায় বলে। এখন আমরা চলতি দায়গুলো দেখে নেব। প্রতিষ্ঠানের চলতি দায় কোনগুলো? প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় বা বকেয়া খরচ, অগ্রিম বা অনুপার্জিত আয়, স্বল্পমেয়াদী ঋণ, আয়কর সঞ্চিতি এবং প্রস্তাবিত লভ্যাংশ। এগুলো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের কি চলতি দায়। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখে নেব স্থায়ী মূলধন ও চলতি মূলধনের কি পার্থক্য। প্রথম আমরা সংজ্ঞাগত পার্থক্যটা দেখে নেই। এটা হচ্ছে আমাদের সংজ্ঞাগত পার্থক্য। খেয়াল করে দেখো, কোন প্রতিষ্ঠানের সকল ধরনের স্থায়ী সম্পত্তি ক্রয় করতে যে মূলধন বিনিয়োগ করা হয় তাকে স্থায়ী মূলধন বলে। আমি আবারও বলছি, কোন প্রতিষ্ঠানের সকল ধরনের স্থায়ী সম্পত্তি ক্রয় করতে যে মূলধন বিনিয়োগ করা হয় তাকে স্থায়ী মূলধন বলে। পক্ষান্তরে স্থায়ী সম্পত্তিকে সচল রাখার জন্য যে মূলধন বিনিয়োগ করা হয় তাকে কি চলতি মূলধন বলে। এখানে চলতি মূলধন কথাটা আসে নাই, এখানে কি চলতি মূলধন হবে। তাহলে স্থায়ী সম্পত্তিকে সচল রাখার জন্য যে মূলধন বিনিয়োগ করা হবে সেটা হচ্ছে কি আমাদের কি চলতি মূলধন। এখন আমরা অন্যান্য পার্থক্যগুলো দেখে নেব। খেয়াল করো, প্রথম পার্থক্য হচ্ছে কি প্রকৃতি। স্থায়ী মূলধনের প্রকৃতি, স্থায়ী সম্পত্তি এখানে লেখা আছে, অর্থাৎ আমরা মানে স্থায়ী মূলধনকে স্থায়ী সম্পত্তি হিসেবে কি করা হয় প্রকাশ করা হয়, আর চলতি মূলধনকে চলতি সম্পত্তি হিসেবে প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, স্থায়ী মূলধনকে স্থায়ী সম্পত্তি রূপে কি করা হচ্ছে প্রকাশ করা হচ্ছে, আর চলতি মূলধনকে চলতি সম্পত্তি রূপে প্রকাশ করা হচ্ছে। নাম্বার 2 হচ্ছে প্রয়োজন কাল। স্থায়ী মূলধন কোন প্রতিষ্ঠান লগ্ন থেকে কি করা হয় আমাদের প্রয়োজন হয়, অর্থাৎ কোন প্রতিষ্ঠান যখন আমরা গঠন করব তখন ওই গঠনের সময় কি করা হয় এই স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। আর প্রতিষ্ঠান গঠনের পর উক্ত প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের এই চলতি মূলধনের প্রয়োজন হয়। আমি আবারও বলছি, খেয়াল করো, কোন প্রতিষ্ঠান গঠনের পর উক্ত প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের এই চলতি মূলধনের প্রয়োজন হয়। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর হচ্ছে উৎস। আমরা একটু আগে শিখে আছি যে স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হয়, আর চলতি মূলধন স্বল্পমেয়াদী উৎস হতে কি সংগ্রহ করা হয়। 4 নম্বর হচ্ছে পরিমাণ। আমরা জানি স্থায়ী মূলধনের পরিমাণ অনেক বেশি, কারণ আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় করতে আমরা স্থায়ী মূলধনের প্রয়োজন হয়, যার কারণে স্থায়ী মূলধনের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। পক্ষান্তরে চলতি মূলধন পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত কম থাকে, কারণ ব্যবসার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এই মূলধন প্রয়োজন হয়, যার কারণে চলতি মূলধনের পরিমাণ স্থায়ী মূলধনের তুলনায় কি অপেক্ষাকৃত অনেক কম। 5 নম্বর অস্তিত্ব। ব্যবসায় এই স্থায়ী মূলধনের অস্তিত্ব কিন্তু কি অনেক বছর থাকে, অর্থাৎ আমরা কি বহু বহু বছর ধরে আমরা কিন্তু কি এই স্থায়ী মূলধনের অস্তিত্ব থাকে যে কোনো ব্যবসায়। আর চলতি মূলধনের
সময় কিন্তু সর্বোচ্চ 1 বছর, সেটা আমরা বলছি যে চলতি মূলধনের সময় হচ্ছে সর্বোচ্চ 1 বছর বা তারও কম সময়। 6 নম্বর হচ্ছে ব্যবহার। স্থায়ী সম্পত্তি ক্রয় করতে স্থায়ী মূলধন কি করা হয়? ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, স্থায়ী সম্পত্তি ক্রয় করতে স্থায়ী মূলধন কি ব্যবহার করা হয়, আর চলতি সম্পত্তি ব্যবস্থাপনায় চলতি মূলধন কি করা হয়? ব্যবহার করা হয়। 7 নম্বর হচ্ছে নমনীয়তা। খেয়াল করে দেখো, স্থায়ী মূলধনের কিন্তু কোনো নমনীয়তা নেই, কারণ আমরা এটা জানি এটা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কি থাকবে? স্থির থাকবে, এবং এটা কি এটার মধ্যে মানে নমনীয়তা কি তেমন নেই। কিন্তু চলতি মূলধন কিন্তু নমনীয়। আমরা বলেছি যে চলতি মূলধন কিন্তু পরিবর্তনশীল, যার কারণে চলতি মূলধনের কিন্তু নমনীয়তা আছে। 8 নম্বর হচ্ছে বিনিয়োগ ফেরতকাল। আমাদের এই স্থায়ী মূলধন কি বলে এটাকে, আমরা স্থায়ী মূলধনে যে পরিমাণ অর্থ আমরা বিনিয়োগ করবো সেটা কিন্তু ফেরত আসতে কি অনেক সময় লাগে। আমি আবারও বলছি, স্থায়ী মূলধনে যে অর্থ বিনিয়োগ করা হয় সেটা ফেরত আসতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু চলতি মূলধনে বিনিয়োগকৃত অর্থ কিন্তু খুব কম সময় সেটা ফেরত আসে। আমি আবারও বলি, স্থায়ী মূলধনে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে আমাদের অনেক সময় লাগে, কিন্তু চলতি মূলধনে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে আমাদের কিন্তু অনেক কম সময় লাগে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা শিখে নেব মোট চলতি মূলধন ও নিট চলতি মূলধনের পার্থক্য। প্রথম সংজ্ঞাগত পার্থক্যটা দেখে নেই। প্রতিষ্ঠানের সকল চলতি সম্পদের সমষ্টিকে মোট চলতি মূলধন বলে, যেটা আমরা আগেও শিখেছি। প্রতিষ্ঠানের সকল চলতি সম্পদের সমষ্টিকে মোট চলতি মূলধন বলে। পক্ষান্তরে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকে নিট চলতি মূলধন বলে, সেটাও আমরা আগে শিখে আসছি শ্রেণী বিভাগে। এখন আমরা অন্যান্য পার্থক্যগুলো দেখে নেব। প্রথম পার্থক্য হচ্ছে ধারণা। মোট চলতি মূলধন কিন্তু একটা পরিমাণগত ধারণা, আর নিট চলতি মূলধন একটা গুণগত ধারণা। আমি আবারও বলছি, মোট চলতি মূলধন একটা পরিমাণগত ধারণা, আর নিট চলতি মূলধন একটা গুণগত ধারণা। নাম্বার 2 হচ্ছে পরিবর্তনশীলতা। মোট চলতি মূলধন কিন্তু কি পরিবর্তনশীল, কিন্তু নিট চলতি মূলধন কিন্তু স্থির থাকবে। অর্থাৎ আমরা জানি যে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে নিট চলতি মূলধন পাওয়া যায়, যার কারণে এই নিট চলতি মূলধনের পরিমাণটা কি থাকবে? স্থির থাকবে। 3 নম্বর হচ্ছে উৎস। মোট চলতি মূলধন সাধারণত স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হয়, অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের মাধ্যমে আমাদের এই মোট চলতি মূলধনের কি ব্যবস্থা করা হয়, আর দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে আমাদের এই নিট চলতি মূলধন সংস্থান করা হয়। অর্থাৎ অপেক্ষাকৃত দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে আমাদের এই নিট চলতি মূলধনের ব্যবস্থা করা হয়। 4 নম্বর হচ্ছে ধনাত্মক অথবা ঋণাত্মক। মোট চলতি মূলধন সবসময় ধনাত্মক, মনে রাখতে হবে। আমি আবারও বলছি, মোট চলতি মূলধন সবসময় ধনাত্মক হবে, কিন্তু নিট চলতি মূলধন ধনাত্মক বা ঋণাত্মক দুইটাই হতে পারে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এগুলো পড়বে, প্র্যাকটিস করবে। আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই প্রথম চ্যাপ্টারে আরো কিছু কনসেপ্ট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।